সো ব্যাকটেরিওফেজ নেক্সট ইউনিট, মানে নিউ ইউনিট ব্যাকটেরিওফেজ স্টার্ট করব। তো ব্যাকটেরিওফেজ অলরেডি আমরা স্ট্রাকচার দেখে এসেছিলাম। ব্যাকটেরিওফেজ আর those viruses that infect bacterial cells. And these bacteriophages are discovered by two scientists independently, Frederick Toart and Felix de Jerez. Frederick Toart and Felix de Jerez. So great diversity of the bacteriophage found. And the diversity based on mainly nucleic acid, genetic diversity, genetic character, and morphological character. And morphology. So genetic character এর বেসিসে যদি আমি ক্লাসিফিকেশন করি, based on genetic characters, phages are classified into single strand DNA, total 4 categories. Single strand DNA bacteriophage, ssDNA phages. Number 2, dsDNA, double strand DNA phages. Number 3, single strand RNA phages, as well as double strand RNA also found, dsRNA. তো আমরা যেটা ভাবতাম অনলি ব্যাকটেরিওফেজের মধ্যে ডিএনএ থাকে, বাট নো, ডিএনএও থাকে, আরএনএও থাকে, এবং ডিএনএ এরও দুটো ফরম্যাট থাকে, সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, আর আরএনএ এরও ডবল টু ফরম্যাটস আর অ্যাভেলেবল, সিঙ্গেল স্ট্র্যান্ড, ডাবল স্ট্র্যান্ড। সিঙ্গেল স্ট্র্যান্ড ফেজেস এর আন্ডারে আইকোসাহেড্রাল ফেজ অ্যাভেলেবল, মরফোলজিক্যাল ক্যারেক্টার আইকোসাহেড্রাল, আবার হেলিক্যালও অ্যাভেলেবল। Double strand DNA, prolate DNA head, prolate head, prolate shape. Isometric head, with non-contractile tail, and another type isometric head with short contractile tail, with long non-contractile tail, and another is isometric head with short non-contractile tail. SS
আরএনএ ফেজেসে কোনো টাইপিং নেই, আইকোসাহেড্রাল একটাই টাইপ হয়। আর ডাবল স্ট্র্যান্ড আরএনএ এনভেলাপ স্ফেরিক্যাল। So various diversity found in the bacteriophage based on genetic character and the morphological character. ঠিক আছে, এক্সাম্পল দিই। ফার্স্ট ক্যাটাগরি, single strand DNA virus with icosahedral phage 5X174, 5R, helical single strand DNA, RDT তে পড়েছো recombinant DNA টেকনোলজিতে, M13, FD, F1, কলিফেজেস, M13 ব্যাকটেরিওফেজ কে আমরা ইউজ করেছিলাম অ্যাজ আ ভেক্টর, তো হেলিক্যাল এসএসডিএনএ আন্ডারে পড়ে। প্রোলেট হেড উইথ কন্ট্রাক্টাইল টেল, পুরোটা লিখিনি, প্রোলেট হেড উইথ কন্ট্রাক্টাইল টেল, টেলটা কন্ট্রাক্ট করতে পারে, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে T4, good example, T4, isometric head, long non-contractile tail, lambda, isometric head with short non-contractile tail, T7, ssRNA virus example হচ্ছে MS2, MS2, Q beta and F2, single strand RNA virus, double strand RNA virus হচ্ছে 5-6। দেখে নাও bacteriophage diversity based on genetic character and the morphological variation. বলবে ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ স্যার। স্যার প্রোলেটের পরে কি হেড লিখেছেন? prolate head with contractile tail, one of the type, isometric head with long non-contractile tail, second type, isometric head with short non-contractile tail, ঠিক আছে, একটা লং একটা শর্ট আর একটা হচ্ছে তোমার কন্ট্রাক্টেড, ফুললি কন্ট্রাক্টেড। তাহলে এখানে দেখো T4 এর মধ্যে কন্ট্রাকশন এবিলিটি থাকে, ল্যামডার কিন্তু কন্ট্রাকশন এবিলিটি থাকে না, ল্যামডার মধ্যে যে কন্ট্রাকশন এবিলিটি এটা অফ থাকে, ঠিক আছে, T4 এর মধ্যে কন্ট্রাকশন করে পেনিট্রেট করে। আমরা ভাবতাম দুটোই একই ভাবে মেকানিজম করে, তাই না? যখন লাইসোজেনিক পড়তাম ভাবতাম যে T4 ও সেম ওয়েতে করে, মানে ইনজেক্ট করে লাইক দ্য সেম ওয়ে T4 অ্যান্ড ল্যামডা, বাট নো, T4 ইনজেক্ট করাতে পারে একদম তোমার ফোর্সফুলি, যেটা ল্যামডার জন্য পসিবল নয়, ঠিক আছে, ল্যামডা নন কন্ট্রাক্টেড, ল্যামডা বেসিক্যালি পোর করে ল্যামডা ডিএনএটাকে পাস করে, ওরকম ফোর্সফুল ইনজেক্ট করে। বলো, মুছে দিই, ওয়াইপ অফ করে দিচ্ছি, হয়ে গেছে তো? ওকে ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড ইম্পর্টেন্ট জায়গা অলসো, দ্যাট ইজ ব্যাকটেরিওফেজের লাইফ সাইকেলকে আমরা যদি এস্টাবলিশমেন্ট করি উইথ দ্য এক্সপেরিমেন্ট, দ্যাট এক্সপেরিমেন্ট গ্রোথ কার্ভ রেজাল্ট ওয়ান স্টেপ গ্রোথ কার্ভ। ইম্পর্টেন্ট জায়গা, ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার সলভ করতে গেলে বারবার দেখবে এই জায়গায় কোশ্চেন এসছে, দ্যাট ইজ ওয়ান স্টেপ গ্রোথ কার্ভ।
one step growth curve. One step growth curve. This experiment devised in devised by Max Delbruck and Emory Ellis. ভালো করে বুঝে নেবে এই জায়গাটা in 1939 critical জায়গা in 1939 and Delbrooks and Ellis worked with bacteriophage T4. Experimental organism bacteriophage T4. ঠিক আছে, তো আমরা এক্সপেরিমেন্টে যাব। দেয়ার এক্সপেরিমেন্ট, যেখান থেকে আমরা ওয়ান স্টেপ গ্রোথ কার্ভটা অ্যানালাইজ করি। এক্সপেরিমেন্ট added bacteriophage virus to a culture contain rapidly growing E. coli cell. Rapidly growing E. coli cell. ভালো করে চেক করবে লাইনটা। কি করলো ওরা? একটা র্যাপিডলি গ্রোয়িং ইকোলাই স্টেটে, যেটা ইকোলাই স্টেট যেটা কালচারে আছে, সেখানে তোমার অ্যামাউন্ট অফ ভাইরাস মানে ব্যাকটেরিওফেজকে ইনোকুলেট করে দিল। আমাকে বলে দুটো পয়েন্ট। এক নম্বর হচ্ছে র্যাপিডলি গ্রোয়িং ইকোলাই, দ্যাট মিনস কোন ফেজে আছে না ব্যাকটেরিয়াল সেল, কোন সেল তোমার লগ হ্যাঁ গ্রোথ ফেজে আছে, লগ ফেজ, এক্সপোনেনশিয়াল ফেজ। আর লগ ফেজ কি ডিটারমাইন করছে? ব্যাকটেরিয়া স্ট্যাটাস, হেলথ স্ট্যাটাস কে কি ডিটারমাইন করছে? ইট ইজ ইন দ্য গুড স্ট্যাটাস অর দ্য পুয়ার স্ট্যাটাস? পুয়ার কন্ডিশন অর গুড স্ট্যাটাস। গুড কন্ডিশন? ওকে, তো তুমি যদি এই দুটো পয়েন্টটা বোঝো তাহলে বুঝতে পারবে নেক্সট পয়েন্ট যেটা আমি লিখবো। যখন আমরা ব্যাকটেরিওফেজকে অ্যাড করলাম ইন আ কালচার অফ র্যাপিডলি গ্রোয়িং ইকোলাই সেল, ব্যাকটেরিওফেজ গুলো ক্লিয়ারলি বুঝতে পারছে ইকোলাই সেল গুলো গুড স্ট্যাটাস মানে গুড তোমার কন্ডিশনে আছে, হেলথ কন্ডিশনে আছে, প্রপারলি অ্যাবজর্ব করা শুরু করবে। ওই যে ওয়ার্ডটাকে বলে অ্যাবজর্ব, অ্যাবজর্ব না অ্যাবজর্ব, অ্যাবজর্বের ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করবো অ্যাবজর্ব দিয়ে। অ্যাবজর্ব মানে হচ্ছে বাইন্ড। তো কি হবে যদি আমরা অ্যাড করি ভাইরাসেস কুইকলি অ্যাবজর্ব দি সেলস। ভাইরাস কি করবে? ইকোলাই সেলের সাথে অ্যাবজর্ব করবে, মিন্স বাইন্ড করবে। ঠিক আছে, ফলোড বাই after short interval mixture was greatly diluted. Mixture was greatly diluted, and that is the key for the experiment, and that is the reason behind success of this experiment to determine the growth curve, to determine the bacteriophage growth curve. ঠিক আছে, that state is important. Mixture was greatly diluted. So dilute করা মানে কি? Diluting means, তোমরা তো সিরিয়াল ডাইলিউশন পড়েছো। Dilution means, ডাইলিউশন কেন করি?
কনসেন্ট্রেশন কমানো, কারেক্ট। তাহলে এখানে আমি কি করতে চাইছি, আফটার গ্রেট ডাইলিউশন, মানে ডাইলিউশন রেট অনেক বাড়িয়েছি, তো গ্রেট ডাইলিউশন মানে অনেকটা অ্যামাউন্ট অফ ডাইলিউশন করেছি, তো এটা নেট রেজাল্ট কি হবে? মানে ওর মধ্যে থাকা ফেজ ওই বা সেলগুলোর বাইন্ডিংটা কমিয়ে কোয়ান্টিটিটা দেবে। কমে যাবে। মানে ব্যাকটেরিয়া আর ফেজের মধ্যে ডিস্টেন্স বাড়ানোর চেষ্টা করছি, ইয়েস অর নো? জাস্ট একটু সিম্পল আইডিয়া লাগাও এখানে। আমি যদি কনসেন্ট্রেশন হাই রাখি, দ্যাট মিন্স মোর ব্যাকটেরিয়া, মোর ব্যাকটেরিওফেজ, and more bacteria means bacteriophage quickly absorb into the bacterial cells because distance কম, concentrate more, that means distance কম, তো কুইকলি বাইন্ড করে যাবে, ইয়েস অর নো? এবার যদি আমি ডাইলিউশন বাড়াই, that means number of bacteria and number of bacteriophage are greatly reduced, that means it takes time to bind. Number one, the distance between the bacteria and the bacteriophage in the solutions are more. কেসটা কি বুঝতে পারছো আইডিয়া? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ তো দ্যাটস দ্য ক্রিটিক্যাল স্টেপ ফর দ্য এক্সপেরিমেন্ট। এই ডাইলিউশন করার জন্য তিনটে এফেক্ট, মানে এক্সপেরিমেন্টে তিনটে এফেক্ট হয়েছে। নাম্বার ওয়ান, it reduce this great dilution reduces further binding of viruses to the cells, further binding viruses to the cell। হ্যাঁ কি না? যখনই আমি ডাইলিউশন বাড়িয়ে দিলাম, নেক্সট বাইন্ডিং এর টাইম আমি ইনক্রিজ করলাম, ডিস্টেন্স ইনক্রিজ করলাম বিটুইন দ্য ব্যাকটেরিয়া এন্ড ব্যাকটেরিওফেজ, অ্যাডসর্ব টাইম বেশি লাগবে, তো নেক্সট আর অ্যাডসর্ব করাতে দেবো না, ঠিক আছে, টাইম বাড়িয়ে দিলাম। নাম্বার ওয়ান। যেগুলো আনঅ্যাডসর্ব আছে আর বাইন্ড করতে পারবে না, বাট বাইন্ড করতে পারবে না ভুল হবে, পারবে বাট টাইম বেশি লাগবে, ঠিক আছে। দ্যাটস দ্য পয়েন্ট, রিডিউসেস দ্য ফার্দার বাইন্ডিং অফ দ্য ভাইরাসেস টু দ্য সেল। দ্যাট মিনস এই টাইমে আমরা একটা তো শর্ট ইন্টারভাল রেখেছি, তো এই টাইমে যে সেলগুলোর মধ্যে যে ভাইরাসটা বাইন্ড করে গেছে আমি সেটার ক্যালকুলেশন চাইছি। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? The short interval during that the virus number of bacteriophage that attach to the adsorb to the bacterial cell, that number we should calculate it in that experiment, that's why আমরা dilution করেছি। তো ফার্দার ভাইরাস আর বাইন্ড করতে দেবো না, তাহলে আমাদের ক্যালকুলেশনটা খুব ভালো আসবে। নাম্বার টু পয়েন্ট ওটাই, দ্যাট ইজ effectively synchronize the infection, synchronizes the infection। সিনক্রোনাইজেশন মানে হচ্ছে মোটামুটি সব ভাইরাস গুলো এক স্টেটেই থাকবে, একই লাইফ সাইকেলে থাকবে, মানে সবাই এখন অ্যাবজর্ব করেছে, বাকিগুলোকে আমি বের করে দিয়েছি, মানে অ্যাবজর্ব করতে দিইনি। যারা অ্যাবজর্ব করেছিল তারা আফটার দ্যাট পেনিট্রেট করবে, দেন এন্ট্রি করবে, মানে সবাই সেম সিকোয়েন্সে আছে। আমরা ব্যাকটেরিয়া কালচার এরকম করতাম, সিনক্রোনাইজেশন মানে সিনক্রোনাইজ কালচার আর নন সিনক্রোনাইজ কালচার। Synchronized culture of bacteria means that bacterial population that all are present in the same তোমার সেল সাইকেল, সেম সেল সাইকেল, ঠিক আছে। আর নন সিনক্রোনাইজ মানে হচ্ছে যে যেখানে খুশি আছে, ঠিক আছে, কেউ হয়তো তোমার ল্যাগে আছে, কেউ স্টেশনারিতে আছে, কেউ ডেথে চলে গেছে, কেউ লগে আছে, তো এটা হচ্ছে নন সিনক্রোনাইজ। তো এখানে আমি সিনক্রোনাইজেশন করালাম বাই মিনস অফ ডাইলিউশন করে দিয়ে, ঠিক আছে, মানে ইনফেকশনটা ওয়েল সিনক্রোনাইজ হচ্ছে, সবাই একই সাথে রিলিজ করবে। Number three, and dilution, this also affect the virions that released upon host cell lysis would not encounter further। Further and infect the cell and infect। পয়েন্ট ভালো করে বুঝবে, কোশ্চেন দেয় এখান থেকে যে ওয়ান স্টেপ গ্রোথ কার্ভে ডাইলিউশন হাই ডাইলিউশন রেটের ইম্পর্টেন্স কি। হাই ডাইলিউশন রেটের ইম্পর্টেন্স এটাই, এই স্টেপটাই ক্রিটিক্যাল স্টেপ
for determination of one step growth curve because this step minimizes the binding of further viruses, তার মানে যতগুলো অ্যাটাচ করেছিল ডিউরিং দা শর্ট ইন্টারভাল সেগুলোর ক্যালকুলেশন আমরা প্রপারলি পাবো। আর নাম্বার টু, সিনক্রোনাইজেস দ্য ইনফেকশন, যেহেতু আর কোনো বাইন্ডিং করতে দিচ্ছে না ভাইরাসকে, তো যারা বাইন্ড করে গেছিল তারাই প্রপারলি পরপর স্টেপ 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 যাবে, আর রিলিজটাও সেম পয়েন্ট অফ টাইমে হবে যতগুলো বাইন্ড করেছে দ্যাট টাইমে সিনক্রোনাইজ হয়েছে। অ্যান্ড থার্ড, ওই সিনক্রোনাইজ কালচার থেকে যখন ভাইরাস রিলিজ করছে, নিউ ভেরিয়েন্টস রিলিজ করছে, যেহেতু ডাইলিউশন আছে, ব্যাকটেরিয়ার অ্যামাউন্ট কম, ওরাও গিয়ে আর ফার্দার বাইন্ড করবে না। তার মানে আমরা প্রপার তোমার নাম্বারটা পাবো যে হাউ মেনি ব্যাকটেরিওফেজ আর ইনফেক্ট ইনটু দ্য ব্যাকটেরিয়াল সেলস and after infection how many bacteriophage are released outside, ঠিক আছে? So proper calculation টা আমরা পাবো, that's why dilution is created. বলবে that point is clear or not everyone? স্যার আরেকবার বলে দেবেন? কোন জায়গাটা বলবো? ডাইলিউশন করলে হাই ডাইলিউশন করলে ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিওফেজের মধ্যে ডিসটেন্স বাড়বে, তার মানে নিউ ব্যাকটেরিওফেজ আর ইনফেক্ট করার চান্স নেই। ইনিশিয়াল পিরিয়ড অফ টাইমে যত ব্যাকটেরিওফেজ বাইন্ড করে গেছিল দ্যাটস অ্যামাউন্ট ইজ নাম্বার আমরা ক্যালকুলেশনে আনতে পারবো, বিকজ নিউ ব্যাকটেরিওফেজ আর ইনফেক্ট করতে পারছে না, বিকজ ডিসটেন্স বাড়িয়ে দিয়েছি নাম্বার কমিয়ে দিয়ে, ঠিক আছে, কনসেন্ট্রেশন কমিয়ে দিয়েছি। নাম্বার টু, যারা বাইন্ড করেছিল তারা প্রপারলি ইনফেক্ট শুরু করবে, অ্যান্ড যে স্টেপ গুলো যায়, এন্ট্রি প্রসেস, পেনিট্রেশন প্রসেস, দেন তোমার সিনথেসিস প্রসেস, মানে প্রপারলি সিনক্রোনাইজ স্টেটে থাকবে, দ্যাটস ওয়াই সিনক্রোনাইজেশন মেনটেন করছে। অ্যান্ড আফটার দ্য virus released from those bacteriophage that initially infect, these bacteriophage also do not get the sufficient amount of host, because host number to dilute করে দেওয়া হয়েছে, host number to number down করে দেওয়া হয়েছে, তো virions that release upon the host cell lysis also cannot infect another host, ঠিক আছে? তার মানে এই গ্রেড ডাইলিউশনের ভ্যালুটা, মানে এই গ্রেড ডাইলিউশন করার পর, হাই ডাইলিউশন করার পর আমরা এটা ইনশিওর করছি that period of time, the short interval, number of bacteria, number of bacteriophage that is connected each other, and after the infection number of bacteriophage released from the yeast cell, এটাকে আমি ক্যালকুলেশনে আনতে পারবো, বিকজ বাকি প্যারামিটার গুলোকে আমরা অফ করে দিয়েছি। বলবে কিছু ঢুকলো মাথায়? ঠিক আছে, সো ডাইলিউশন করা হলো, ডাইলিউশন করার পর ডাইলিউট কালচারকে ইনকিউবেট করে দাও, diluted culture was incubated and over the time of period of time, একটা time period রাখে, normally 10 minutes রাখে, over time sample collected, over time samples are removed, to determine the number of infectious phages particle, the number of infectious phages particles. So after dilution করার পর আমরা ইনকিউবেট করব মানে যতগুলো ব্যাকটেরিওফেজ ইনিশিয়াল টাইমে বাইন্ড করেছিল উইথ দ্য ব্যাকটেরিয়া সেল, এরা তো বাইন্ড করে আছে, আর এরা ইনফেক্ট শুরু করেছে, এরা এন্ট্রি প্রসেস শুরু করেছে, আর নিউ ফেজ পার্টিকেল শুরু করেছে, দ্যাট মিন্স এবার ওরা লাইভ করে বেরোবে। যখন লাইভ করে বেরোবে, এই জন্য আমরা ইনকিউবেট করে দিয়েছি, ডাইলুট কালচারকে লাইভ করতে টাইম দিচ্ছি। তো পরপর টাইম বাই টাইম বেসিসে আমরা টাইম টু টাইম বেসিসে নরমালি 10 মিনিটস এর গ্যাপ করা হয়, তো ওভার দ্য টাইম অফ পিরিয়ডে স্যাম্পলকে আমরা কালেক্ট করছি, রিমুভ করছি, অ্যান্ড ডিটারমাইন করছি নাম্বার অফ ইনফেকশিয়াস ফেজ পার্টিকেলস, মানে কত অ্যামাউন্ট অফ ফেজ পার্টিকেলস বেরোলো, ঠিক আছে? মানে 10 মিনিটসে, মানে আফটার ইনফেকশন ডাইলিউশন করার পর ঠিক ওটাকে 0 মিনিট ধরবো, আফটার 10 মিনিটস পর
কতগুলো ফেজ পার্টিকেলস বেরোলো সেটা আমরা চেক করব। আফটার 20 মিনিটস পর কত ফেজ পার্টিকেলস বেরোলো চেক করব। 30 মিনিটস পর কত ফেজ পার্টিকেলস বেরোলো চেক করব। তো এইভাবে আমরা 10 মিনিটস ইন্টারভাল পিরিয়ড অফ টাইমে নাম্বার অফ ফেজ পার্টিকেলস, ইনফেকশিয়াস ফেজ পার্টিকেলস কে আমরা ক্যালকুলেট করব। পয়েন্ট ক্লিয়ার? পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ and স্যার। infectious phase particles কে আমরা ক্যালকুলেশন কিভাবে করতে পারি? সিম্পলি বাই প্ল্যাক অ্যাসে, পড়িয়েছি আগে প্ল্যাক অ্যাসে করে, যে কত অ্যামাউন্ট অফ ইনফেক্টিভ ফেজ পার্টিকেলস আছে। তাহলে প্ল্যাক অ্যাসে করলে আমরা কিন্তু টোটাল কাউন্ট পাচ্ছি না, আমরা পাচ্ছি কি নাম্বার অফ ব্যাকটেরিওফেজ আউট অফ 100, number of bacteriophages that can infect another bacterial cell. That is the plaque assay concept. Plaque assay biological assay, এটা physical assay না, ঠিক আছে? The number of infectious phage particles কে determine করবে plaque assay থ্রুতে। তো যদি এটা আমরা করি and এটাকে আমরা যদি একটা গ্রাফে প্লট করি, কিভাবে গ্রাফ আসবে? চলো লেটস লুক দ্য গ্রাফ, and এই গ্রাফটাকে বলা হচ্ছে ওয়ান স্টেপ গ্রোথ কার্ভ। এক্সপেরিমেন্ট ক্লিয়ার কিনা বলবে, মানে প্রোটোকল রিপিট করে দিচ্ছি। ফার্স্টে আমরা হাইলি গ্রোথ ব্যাকটেরিয়াল সেল নিয়েছি, ওর মধ্যে আমরা ব্যাকটেরিওফেজকে ইনকিউবেট করে দিয়েছি, এন্ড দেন আমরা ডাইলিউশন করেছি। ডাইলিউশন করার ঠিক পরপর একটা টাইম অফ ইন্টারভাল রেখে আমরা ইনফেকশিয়াস ফেজ পার্টিকেলস এর নাম্বার ক্যালকুলেট করছি স্যাম্পল থেকে, ঠিক আছে? 10 মিনিটস, 20 মিনিটস, 30 মিনিটস, এইভাবে। তাহলে অবভিয়াসলি একটা গ্রাফ জেনারেট করবে, যেমন আমরা ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ জেনারেট করি, লাইক দ্যাট ভাইরাসেরও গ্রোথ কার্ভ জেনারেট করবে। দিস ইজ দ্য টাইম ইন মিনিটস, and 0 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40, এভাবে আমাদের টাইম যাবে। একটু ডিস্টেন্সে রাখি। and টাইম স্পেসিফিক আমরা ফেজ কে কাউন্ট করছি, নাম্বার অফ ইনফেকশিয়াস ফেজ কে কাউন্ট করছি, কিন্তু টোটাল ফেজ কাউন্ট আমরা এখনো আসেনি। নাম্বার অফ ইনফেকশিয়াস ফেজ কাউন্ট করছি, দ্যাট ইজ plaque acid through. So 10 to the power 7, 10 to the power 8, 10 to the power 9. গ্রোথ কার্ভটা আসবে এরকম, the amount of bacteriophage that is initially present is static for long period of time. মোটামুটি তোমার 22, 23 এরকম, মানে 20 minutes up to no increment in the phase count, followed by great increment, followed by great increment up to 35 minutes, then plateau, then it reach the plateau value. So that's the growth pattern. That is the growth pattern of bacteriophage, and this called one step growth curve. একবারই দেখো growth curve, মানে একবারই growth হয়েছে তারপর plateau value reach করে আছে। ঠিক আছে? What are the স্যার phases? মানে 20, আরেকবার বলো। স্যার তার মানে 20 মিনিটস থেকে 35 মিনিটস এর মধ্যে হ্যাঁ, ব্যাকটেরিওফেজের নাম্বারটা ইনক্রিজ করেছে। নাম্বারটা ইনক্রিজ করেছে, আবার খুব তাড়াতাড়ি শর্ট পিরিয়ড ইনক্রিজ করার পর স্ট্যাটিক লেভেলে পৌঁছে গেছে। আর তার আগের পিরিয়ডে জাস্ট বাইন্ডিংটা হয়েছিল, তাই তো? ওকে, আসছি আমরা, কি কি হচ্ছে এবার দেখি, দেখবো। সো ফেজেস গুলোকে আমরা কিভাবে ডিনোট করি? এই হচ্ছে ফেজ, যেখান থেকে তোমার স্ট্যাটিক পোর্শন ছিল, নো ইনক্রিমেন্ট, নো ইনক্রিজ ইন দ্য পেজ কাউন্ট, দ্যাট স্টেজ ইজ কল্ড ল্যাটেন্ট পিরিয়ড, that stage is called latent period, and followed by great increase in the number,
এই পয়েন্টটাকে কি বলবো আমরা? এই পয়েন্টটাকে বলে হচ্ছে রাইজ পিরিয়ড। কি নাম? রাইজ। এন্ড দেন আসবে হচ্ছে তোমার প্লেটো। এখানে আমরা ল্যাগ লগ ওরকম দেব না নাম, প্লেটো। এখানে থাকবে হচ্ছে থ্রি ফেজ ইন দি ওয়ান স্টেপ গ্রোথ কার্ভ। ওয়ান ইজ ল্যাটেন্ট পিরিয়ড ওভার দা, মানে তুমি যদি গ্রোথ প্যাটার্ন মানে গ্রোথ কার্ভের ম্যাক্সিমাম পয়েন্টটা কি নিয়েছে? ল্যাটেন্ট পিরিয়ড। ইয়েস অর নো? ফলোড বাই শর্ট অ্যামাউন্ট অফ রাইজ পিরিয়ড এন্ড দেন প্লেটো। ওয়ান স্টেপ গ্রোথ কার্ভ কি ক্লিয়ার? পিরিয়ড গুলোকে আমি ডিটেলসে ডিসকাস করব, এত অবধি ক্লিয়ার কিনা বলবে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো লেটেন্ট পিরিয়ড, এই পিরিয়ড গুলোকে নিয়ে আমি ডিসকাস করব। হোয়াট ইজ লেটেন্ট পিরিয়ড? পাশেই লিখি, গ্রাফটা মুছতে ইচ্ছা করছে না, যাক গে মুছেই দিলাম। থ্রি পিরিয়ডস ল্যাটেন্ট পিরিয়ড। এই ডেফিনেশনটা একটু পরে চেঞ্জ হবে, ঠিক আছে? এখন আমরা ল্যাটেন্ট পিরিয়ডকে কি লিখবো? জাস্ট অ্যাজ পার মাই দিস কার্ভ, it is the period non virions or no virions are released. It is the period no virions are released. No virions are released. That's why latent period, and it is occur immediately following addition of phase. Latent period start immediately following addition of phase. Number two, rise period. After the long latent period, phase number rise rapidly. Rise period follows. Rapid release of infective phases. Infective phases. Rapid release of infective phases. And followed by third period, Plato. And finally, Plato is reached. And no more virions are produced. তাহলে এখান থেকে যদি আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাই, থ্রি পিরিয়ডস এর থ্রি ডিফারেন্ট ক্যারেক্টার। Latent period means no increment in the phase count. That means এখানে হচ্ছেটা কি, আরো ডিটেলসে আমরা যাব। তার মানে এখানে কোনো নিউ ফেজ জেনারেট করতে পারছে না দ্যাট ফেজ, ঠিক আছে? ফলোড বাই ব্যাকটেরিয়াল সেলের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়াল ফেজ চলে আসছে এন্ড ব্যাকটেরিয়াল ফেজ রিলিজ করে আউটসাইডে বেরিয়ে যাচ্ছে। তার মানে ওখান থেকে স্টার্ট হচ্ছে রাইজ পিরিয়ড। কারণ রাইজ পিরিয়ড আমরা ততক্ষণে পাবো যখন আমাদের মিডিয়ামের মধ্যে নিউ ফেজ পার্টিকেলস আসবে। নিউ ফেজ পার্টিকেলস কখন আসবে? আফটার বাস্টিং দ্য এক্সিস্টিং সেল। ইয়েস অর নো?
আফটার বার্স্টিং দ্য এক্সিস্টিং সেল নিউ ফেজ যখন আমরা আসবে তখনই আমরা ডিটেক্ট করতে পারবো, কিন্তু আমাদের এক্সপেরিমেন্টের প্রোটোকলটা দেখো সেটাই করা আছে। ঠিক আছে, আমাদের এক্সপেরিমেন্ট প্রোটোকলে ক্লিয়ার বলা ছিল আফটার ডাইলিউশন করার পর ডাইলিউশনটাকে আমরা ইন্টারভাল, ডিফারেন্ট ইন্টারভাল টাইমে আমরা চেক করে গেছি, অ্যান্ড মিডিয়ার মধ্যে নিউ ফেজ পার্টিকেলস এর কাউন্ট আমরা দেখতে চাইছি, ইনফেক্টিভ ফেজ পার্টিকেলস কিভাবে, প্ল্যাক অ্যাসে দিয়ে। তাহলে যতক্ষণ না ব্যাকটেরিয়া সেলটা লাইজ করে বাইরে বেরোচ্ছে ব্যাকটেরিয়া ফেজ, ততক্ষণ আমরা কাউন্টিং এ পাবো না। তো ততক্ষণ অব্দি হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড ছিল, ফলোড বাই গুড ইনক্রিজ হয়েছে, দ্যাট মিনস রাইজ পিরিয়ড, অ্যান্ড দেন প্লেটো ভ্যালু রিচ করে গেছে। প্লেটো ভ্যালু রিচ করার রিজনটা কি, কেউ আনসার করবে? প্লেটো ভ্যালু রিচ করার রিজনটা কি? কারণ ডাইলিউশন করার সাথে সাথে তো ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশনও কমে এসছে, মানে আর ফ্রি ব্যাকটেরিয়া তো নেই। হ্যাঁ, তাহলে প্লেটো রিচ করে মানে নাম্বার অফ ব্যাকটেরিয়া স্ট্যাটিক হয়ে গেল কেন রাইস পিরিয়ডের পর থেকে? কারণ হোস্ট সেলটাও ডাইলুট হয়ে গেছিল। আর একবার বলো। হোস্ট সেলগুলোও তো ডাইলুট হয়ে গেছিল। হয়েছে, তাতে রাইস পিরিয়ডে তো ইনক্রিজ করছিল, রাইস পিরিয়ডে ইনক্রিজ করছিল, তার মানে নাম্বার অফ ব্যাকটেরিয়াল সেল, নাম্বার অফ ব্যাকটেরিয়া ছিল ধরে নেওয়া হচ্ছে 100। জিনিসটাকে বোঝার চেষ্টা করো, ব্যাকটেরিয়াল সেল অ্যান্ড দেন তোমার হচ্ছে তোমার ফেজ। ধরে নাও ব্যাকটেরিয়াল সেল ছিল 100, আর ইনিশিয়ালি যে ফেজটা তোমার ঢুকেছে, সব তো ফেজ ঢুকবে না, আস্তে আস্তে 1 বাই 1 ঢুকবে। প্রথমে ছিল 10, তাহলে 10 ব্যাকটেরিয়াল সেলকে 100 আউট অফ 100 10 ব্যাকটেরিয়াল সেলকে ইনফেক্ট করেছে, 10 ব্যাকটেরিয়াল সেল থেকে ইনফেক্টিভ ফেজ রিলিজ হয়েছে। তো এরকম করে ফলোড বাই এই 100 থেকে 20 থেকে রিলিজ হবে, তার নাম্বার বাড়বে কি বাড়বে না নেক্সট টাইম? ফার্স্টে 10 অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়াল সেল থেকে ইনফেক্টিভ ফেজ রিলিজ করেছে, তো সেটা নাম্বার একটা যা থাকবে, 20 অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া থেকে যে অ্যামাউন্ট রিলিজ করবে, অ্যামাউন্ট অবভিয়াসলি ইনক্রিজ করবে, 30 থেকে ইনক্রিজ করবে, 40 থেকে ইনক্রিজ করবে, 50 থেকে, মানে ইনিশিয়াল পিরিয়ডে তো ইনক্রিজ করছে, বাট যখনই তুমি 100 এ চলে যাচ্ছ, অল ব্যাকটেরিয়াস আর ইনভলভ, তো ওটাই তো নাম্বার স্ট্যাটিক, ওর পরে আর কি ইনক্রিজ করবে? 100 ব্যাকটেরিয়াল সেলকে যখন ব্যাকটেরিয়া ফেজ ইনফেক্ট করছে, that is the ultimate amount, and after that no increment, so that amount will be static in the plateau value, তো ওটার নাম হচ্ছে প্লেটো পিরিয়ড, আর ইনক্রিজ করার জায়গা নেই, তো ওটাই হচ্ছে আলটিমেট নাম্বার। তো এই হচ্ছে কেস, তিনটে ফেজ ক্রিয়েট হয়েছে ডিউরিং ওয়ান স্টেপ গ্রোথ কার্ভ, ডিউরিং ওয়ান স্টেপ গ্রোথ কার্ভ। অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই ল্যাটেন্ট পিরিয়ডে করছেটা কি ব্যাকটেরিয়া ফেজ, why latent periods is more in the one step growth curve period, মানে one step growth curve আমি যদি highest amount of time দেখি, নিয়েছে হচ্ছে latent period। তো নেক্সট কোশ্চেন সায়েন্টিস্টদের মাথায় আসছে যে the fundamental question, what is occurring in latent period, what is occurring, কি এখানে এমন কি সুখ পাচ্ছে যে এত টাইম নিচ্ছে, what is occurring in latent period? সো কি কুকিং চলছে, তো এটাকে যদি আমি দেখতে চাই ল্যাটেন্ট পিরিয়ডে কি হচ্ছে, ওই যে পিরিয়ড অফ 22 টাইম 22 মিনিট, ওখানে কি হচ্ছে, তাহলে আমি যদি শুধুমাত্র ইনফেক্টিভ ফেজকে দেখি, দ্যাট মিনস নাম্বার অফ ব্যাকটেরিয়া ফেজ দ্যাট ইজ আউটসাইড রিলিজ, এটাকে ক্যালকুলেট করি, তাহলে আমি ভালো করে ডেটা বুঝতে পারবো না। যদি ভালো করে বুঝতে চাই ইনডেপথ তোমার ল্যাটেন্ট পিরিয়ডে হচ্ছেটা কি, তাহলে আমাকে ওই ডিউরিং ইনকিউবেশন টাইমে ব্যাকটেরিয়া সেলকে বিফোর রিলিজ করার আগে আমাকে রাপচার করে বের করে নিতে হবে। কি বললাম বুঝতে পারলে? তো যদি আমি ল্যাটেন্ট পিরিয়ডে কি হচ্ছে দেখতে চাই, এই যে 22 মিনিটস একটা টাইম আমরা ধরেছি, যেখানে নো সাইন অফ রিলিজ অফ ব্যাকটেরিওফেজ, রিলিজ অফ ব্যাকটেরিওফেজ, এই টাইমে আমাকে দেখতে হবে হচ্ছে এই 22 মিনিটস এর টাইমে ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ইন্টারভ্যাল বের করে নাও, ধরে নাও 5 মিনিট দেখো, 10 মিনিট দেখো, দেন 15 মিনিট দেখো, দেন 20 মিনিট দেখো, ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ইন্টারভ্যাল দেখে নাও। এই টাইম ইন্টারভ্যালে ব্যাকটেরিয়াল সেলকে তুমি কালেক্ট করো,
ব্যাকটেরিয়াল সেল কি করব, ব্যাকটেরিয়াল সেলকে আমি কালেক্ট করব ডিফারেন্ট টাইম ইন্টারভ্যালে এন্ড কালেক্ট করে আমরা লাইজ করাবো, বিকজ 22 মিনিটসে তো কোনো লাইসিস হচ্ছে না, হচ্ছে কি? দ্য ফার্স্ট 20 মিনিটসে কোনো লাইসিস হচ্ছে, লাইসিস হচ্ছে না, কোনো ব্যাকটেরিওফেজ রিলিজ হচ্ছে না, তার জন্য তো কাউন্ট বাড়েনি, হ্যাঁ কি না? বলার চেষ্টা করবে আমার সাথে, হ্যাঁ হয়নি তো? হ্যাঁ তো এই জন্য আমরা 20 মিনিটসকে আরো সিম্পল তোমার ডিভিশনে ভেঙে নিলাম, 5 মিনিটসের ইন্টারভাল নিলাম এন্ড দিস 5 মিনিটস ইন্টারভালে আমরা লাইসিস করাবো এন্ড লাইসিস করে দেখবো অ্যাকচুয়ালি কি পাচ্ছে, ওখানে কি রান্না বান্না চলছে, ব্যাকটেরিয়া করছেটা কি ওর মধ্যে। তো আমি এর জন্য কি করেছি, এই 20 মিনিটস টাইমকে আমরা সেভারেল ইন্টারভ্যালে ভেঙে দিয়েছি এন্ড ভেঙে দিয়ে ব্যাকটেরিয়াল সেলকে কালেক্ট করেছি এন্ড কালেক্ট করে লাইসিস করে দেখার চেষ্টা করছি, লাইসিস করিয়ে দেখার চেষ্টা করছি ব্যাকটেরিওফেজের কি স্ট্যাটাস, ব্যাকটেরিওফেজের কি স্ট্যাটাস। কেসটা কি বোঝা যাচ্ছে কি করতে চাইছি আমরা? যদি এটা আমরা করতে পারি তাহলে বুঝে যাবো ওই 22 মিনিটসে ব্যাকটেরিওফেজে কি চেঞ্জেস হচ্ছে বা ব্যাকটেরিওফেজে ওই 20 মিনিটসে কি চলছে, ফলোড বাই তো লাইসিস হয়ে রিলিজ হচ্ছে, দ্যাটস শিওর, দ্যাট ইজ রাইস পিরিয়ড, আমরা বুঝে গেছি, প্লেটো ভ্যালু কেন রিচ করছে বুঝে গেছি, বাট ল্যাটেন্ট পিরিয়ডের টাইমিংটা কেন নিচ্ছে সেটাই আমরা বোঝার চেষ্টা করছি ইন ডেপথ থেকে, এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা ওই 20 মিনিটস টাইমকে ডিফারেন্ট স্যাম্পেলে কালেক্ট করে ব্যাকটেরিয়া সেল কালেক্ট করে আমরা লাইসিস করালাম ব্যাকটেরিয়া সেলকে এন্ড ব্যাকটেরিওফেজের কি স্ট্যাটাস আমরা বোঝার চেষ্টা করছি। পয়েন্ট ক্লিয়ার এত অবধি? হ্যাঁ স্যার এইটা যখন করা হলো, যখন এই এক্সপেরিমেন্টটা করা হলো, মানে আমরা লাইসিস করে ব্যাকটেরিওফেজের স্ট্যাটাস দেখার চেষ্টা করছি, তখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই যে টোটাল ল্যাটেন্ট পিরিয়ডের একটা টাইম পিরিয়ড আছে, মানে পুরো 20 মিনিটস টাইমের একটা টাইম পিরিয়ড আছে যেখানে ব্যাকটেরিওফেজকে খুঁজেই পাওয়া যায় না। কি বললাম? that the time period in the latent phase or latent period where bacteriophage is not found inside the cell, মানে আমরা এই 5 মিনিটস 10 মিনিটস এই টাইমে যদি আমরা ব্যাকটেরিওফেজের এক্সিস্টেন্স বোঝার চেষ্টা করি, ব্যাকটেরিওফেজকে দেখতেই পাবে না, গায়েব, ব্যাকটেরিওফেজ গায়েব, ঘোস্ট হয়ে গেছে, নেই। তা তুমি ভাববে ব্যাকটেরিওফেজ কি ইনফেকশন হয়নি? ঠিক দেখতে পাবে 15 মিনিট 20 মিনিট থেকে ব্যাকটেরিওফেজের এক্সিস্টেন্স আসা স্টার্ট, ব্যাকটেরিওফেজের এক্সিস্টেন্স আসা স্টার্ট, ঠিক আছে? এন্ড যখনই এক্সিস্টেন্স চলে এসছে ফলোড বাই রাইস পিরিয়ড স্টার্ট। কেসটা কি বোঝা যাচ্ছে? তার মানে হচ্ছেটা কি, এই যে আমরা টাইম ইন্টারভালের ল্যাটেন্ট পিরিয়ডটাকে নিলাম, এখানে 5 মিনিটস 10 মিনিটস এ ব্যাকটেরিওফেজের কোনো এক্সিস্টেন্স দেখতে পাচ্ছি না, নো ব্যাকটেরিওফেজ স্ট্রাকচার ইনসাইড ব্যাকটেরিয়া সেল, ঠিক আছে? বাট আফটার 10 মিনিটস এর পর থেকে ব্যাকটেরিওফেজের স্ট্রাকচার চলে আসছে, মানে পুরো ভুতুড়ে ব্যাপার হচ্ছে আর কি। 10 মিনিটস এর পর থেকে তোমার ব্যাকটেরিওফেজের স্ট্রাকচার চলে এসছে, আর ব্যাকটেরিওফেজের স্ট্রাকচার যখনই চলে এলো রাইস পিরিয়ড স্টার্ট হয়ে গেল, মিন্স ব্যাকটেরিওফেজের লাইসিস, সরি ব্যাকটেরিয়া সেল লাইসিস এন্ড রিলিজ টু দা আউটসাইড, ঠিক আছে? তো এই পিরিয়ড যেখানে ব্যাকটেরিওফেজের কোনো এক্সিস্টেন্সই বোঝা যায় না, এই পিরিয়ডটাকে বলা হয় হচ্ছে এক্লিপস পিরিয়ড, কোশ্চেনে দেয় এক্লিপস পিরিয়ড। What is eclipse period? তাহলে eclipse period is that period in the latent stage where bacteriophage existence are not confirmed, ঠিক আছে, not observed, that period is the eclipse period। তাহলে eclipse period এ eclipse তো আমরা বলি না, সোনার eclipse, তোমার মুন eclipse হচ্ছে, সান eclipse হচ্ছে, eclipse মানে কি গ্রহণ যেটাকে বাংলায় বলে, তো eclipse হচ্ছে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো eclipse period এ হচ্ছেটা কি, এক্লিপস পিরিয়ডে মেনলি, এবার তুমি যদি ব্যাকটেরিয়া লাইফ সাইকেল, ব্যাকটেরিয়া লাইফ সাইকেলটাকে এবার যদি মাথায় আনো তাহলে তোমার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এক্লিপস পিরিয়ডে মানে যখন ব্যাকটেরিওফেজ অ্যাবজর্ব করেছে, ও ডিএনএ কে ইনজেক্ট করে দিয়েছে, ডিএনএ কে ইনজেক্ট করেছে, ডিএনএ কি করেছে, আরএনএ প্রোডাকশন করা স্টার্ট করেছে, প্রোটিন প্রোডাকশন করা স্টার্ট করেছে, ওই টাইমে ব্যাকটেরিওফেজকে তুমি পাবে লাইফ করালে? ভেবে দেখো, ওই টাইমে ব্যাকটেরিওফেজ আছে? ওই টাইমে ব্যাকটেরিয়া সেলের মধ্যে ব্যাকটেরিওফেজ কোথায়? ব্যাকটেরিওফেজের ডিএনএ আছে, আরএনএ আছে, বাট ব্যাকটেরিওফেজ স্ট্রাকচার কোথায় পাবে ওই টাইমে? তা ওই টাইমে তোমার মনে হবে যে ব্যাকটেরিওফেজ নেই, বাট অ্যাকচুয়ালি আছে ব্যাকটেরিওফেজ। কি ফর্মে আছে ব্যাকটেরিওফেজ? ডিএনএ ফর্মে আছে, আরএনএ ফর্মে আছে, মানে ব্যাকটেরিওফেজের ডিএনএ আছে, আরএনএ আছে, এন্ড ওই টাইমে তুমি ব্যাকটেরিওফেজের প্রপার স্ট্রাকচার দেখতে পাবে না,
in that latent period, and that period is called eclipse period. Followed by যখন তোমার সব স্ট্রাকচার ডেভেলপ হয়ে গেছে, প্রোটিন ডেভেলপ হয়ে গেছে, আরএনএ তৈরি হয়ে গেছে, ও কি করবে? অ্যাসেম্বল করবে, এন্ড অ্যাসেম্বল করে তৈরি করা স্টার্ট করবে হচ্ছে ম্যাচিওর ব্যাকটেরিওফেজ স্ট্রাকচার। তার মানে ঠিক এক্লিপস পিরিয়ডের পর থেকে তুমি এক্সিস্টেন্স স্টার্ট পাবে। ঠিক আছে, ব্যাকটেরিওফেজ আসছে, মানে সেলের মধ্যে ব্যাকটেরিওফেজ তৈরি হচ্ছে, মানে ব্যাকটেরিওফেজের এক্সিস্টেন্স শুরু হলো। ঠিক আছে, যেই শুরু হলো একটা ইনাফ অ্যামাউন্টে পৌঁছে গেল, ও রাইস পিরিয়ড ঢুকে যাবে। দ্যাট মিন্স কি সেলকে লাইস করে বাইরে বেরিয়ে যাচ্ছে। পুরো ফেজটা ক্লিয়ার করতে পারলাম, গ্রোথ কার্ভটা কিভাবে চলছে উইথ দ্য লাইফ সাইকেল অফ ব্যাকটেরিওফেজ। হ্যাঁ, আনসার করবে তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা এক্লিপস পিরিয়ডকে ডিফাইন করব যখন, দেখো আরো ক্লিয়ার করে দেবো। এক্লিপস পিরিয়ড, দ্য ফেজ, এক্লিপস পিরিয়ডকে কনসিল পিরিয়ডও বলে। ঠিক আছে, কনসিল মানে একই, হাইডিং। দ্য ফেজ ইন হুইচ infectivity is lost. Infectivity is lost when virions are disassembled after penetrating the cell. After penetrating the cells. তো এক্লিপস পিরিয়ডে আমরা এর জন্য বলি কি, এখানে কোনো ইনফেক্টিভিটি থাকে না, এই পিরিয়ডে ইনফেকশন থাকে না। ইনফেকশন থাকে না মানে কি, ম্যাচিওর ভিরিয়ন পার্টিকেলস নেই এক্লিপস পিরিয়ডে। তাহলে এখানে কি আছে? এখানে আছে অ্যাকচুয়ালি ডিএনএ আরএনএ ফর্মে আছে। তো এইটা কখন তৈরি হয়? যখন ভিরিয়নস ডিসঅ্যাসেম্বল করে আফটার পেনিট্রেশন। আমরা ওভারঅল জেনারেল ভাইরাসের রেসপেক্টে বলেছি বলে এটা এসছে। যদি ব্যাকটেরিওফেজ বলতাম তাহলে জাস্ট ডিএনএ কে ইন্টার, কারণ তোমার ইয়ে পার্টিকেল তো ঢোকে না, প্রোটিন পার্টিকেল, বাট আদার ভাইরাসের প্রোটিন পার্টিকেলও ঢোকে, দেন ডিসঅ্যাসেম্বল হয়। ঠিক আছে, তো ওভারঅল ভাইরাসের রেসপেক্টে বলা হয়েছে এক্লিপস পিরিয়ড যে কোনো ভাইরাস এই স্টেপ অফ গ্রোথ, ওয়ান স্টেপ অফ গ্রোথ কার্ভ শো করবে। নট অনলি ব্যাকটেরিওফেজ, ব্যাকটেরিওফেজের লাইফ সাইকেল থেকে আমরা বুঝতে পেরেছি যে কিরকম গ্রোথ কার্ভ হয়, আর দিস গ্রোথ কার্ভ প্যাটার্ন প্রেজেন্ট ইন অল টাইপস অফ ভাইরাসের জন্য। ঠিক আছে, অল টাইপস অফ ভাইরাসের জন্য। সো এক্লিপস পিরিয়ড ইজ দ্যাট পিরিয়ড যেখানে ইনফেক্টিভিটি তোমার মনে হচ্ছে লস্ট করে গেছে, বাট অ্যাকচুয়ালি নয় তো, ইনফেক্টিভিটি আছে। কি ফর্মে আছে? নট দি ফেজ পার্টিকেল বা নট দি ভাইরাস, ম্যাচিওর ভাইরাস পার্টিকেল, ইট ইজ ইন দ্য ফর্ম অফ ডিএনএ আরএনএ। ঠিক আছে, তখন তোমার দেখতে পাবে না। তো ভিরিয়েন্স তখন ডিসঅ্যাসেম্বল করার পর এক্লিপস পিরিয়ড তৈরি হয়, and eclipse period is the part of latent period. And basically যদি আমি বলতে চাই, initial portion of latent period. Latent period এর ফার্স্ট 5-10 মিনিটস থাকবে হচ্ছে এক্লিপস পিরিয়ড। ফার্স্ট 5-10 মিনিটস থাকবে হচ্ছে এক্লিপস পিরিয়ড, and then অ্যাকচুয়াল ল্যাটেন্ট পিরিয়ড স্টার্ট হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়াল ল্যাটেন্ট পিরিয়ড স্টার্ট হচ্ছে মিন্স কি, ব্যাকটেরিওফেজ বা ভাইরাসের এক্সিস্টেন্স পাওয়া স্টার্ট করেছো। তাহলে ল্যাটেন্ট পিরিয়ডকে আমরা বিফোর ডিপ ডাউন যাওয়ার আগে আমরা জাস্ট লিখে দিয়েছিলাম কি, নো ভিরিয়ন্স আর রিলিজ। বাট আমি যদি এবার আফটার ডিপ ডাউন যাওয়ার পর যখন আমরা ব্যাপারটাকে এক্সপ্রেস করব, বেটার ওয়েতে এক্সপ্রেস করাতে পারবো ল্যাটেন্ট পিরিয়ডকে। নাও এর জন্য আমি এই জায়গাটা মুছে দিই, এটা জাস্ট লিখে রেখেছিলাম হচ্ছে ফার্স্ট টাইম দেখে যে ল্যাটেন্ট পিরিয়ডের মিনিং কি। এবার ডিপ ডাউন যাওয়ার পর বুঝবো যে দ্য টাইম টেক্স টু রেপ্লিকেট। কি করছে ভাইরাস এখানে? রেপ্লিকেট, অ্যাসেম্বল and infective virions are present. Infective virions are present, but none are released. Release হওয়ার আগে পর্যন্ত যে টাইমটা, that is latent period, but none are released.
ঠিক আছে, এন্ড ল্যাটেন্ট পিরিয়ড এন্ড হবে যখন হোস্ট লাইসিস হওয়া স্টার্ট করে দেবে। হোস্ট লাইসিস স্টার্ট মানে কি, রাইজ পিরিয়ডের ইনিশিয়েশন। এবার আমি যদি ওয়ান স্টেপ গ্রোথ কার্ভটাকে ডিপ ডিপ ডাউনে তো আমরা গেছি, তো পুরো ব্যাপারটাকে যদি ওয়ান স্টেপ গ্রোথ কার্ভকে এবার আমরা বেটার ওয়েতে শো করব। পেজ কাউন্ট, initial number no increment up to 22 minutes followed by যেটা ফার্স্ট গ্রাফ দেখেছিলাম, followed by rapid increase then plateau value reach। এবার যদি আমরা ডিপ ব্যাপারটা দেখি, মানে ল্যাটেন্ট পিরিয়ডকে আমরা আরো বেটার ওয়েতে শো করিয়েছি, দ্যাট মিন্স টোটাল কাউন্ট নিয়েছি যখন, তখন আমাদের গ্রোথ কার্ভ কেমন আসবে। যদি আমরা টোটাল কাউন্ট নিই, গ্রোথ কার্ভ কিন্তু 10 মিনিটস এর পর থেকেই আসা শুরু হয়ে যাবে। নাম্বার অফ ফেজ পার্টিকেলস দেন রাইজ তোমার ইয়েতে চলে যাবে, প্লেটো ভ্যালু রিচ করবে। ঠিক আছে, তো দুটো কার্ভ কেন জেনারেট করেছে? ফার্স্ট কার্ভটা কখন জেনারেট করবে? ফার্স্ট কার্ভটা যদি আমরা নাম্বার অফ ফ্রি ভিরিয়ন ক্যালকুলেট করি, যেটা আমরা ফার্স্টে করছিলাম, নাম্বার অফ ফ্রি ভিরিয়ন মানে আপ টু মানে আফটার রিলিজ অফ ব্যাকটেরিয়াল সেল লাইসিস, দ্য নাম্বার অফ ফেজ কে যখন আমরা ক্যালকুলেট করছিলাম তখন আমরা ব্লু কার্ভটা পেয়েছিলাম, মানে 22 মিনিটস এর পর থেকে রাইজ করা শুরু হয়েছে। বাট আমি যদি টোটাল নাম্বার অফ ক্যালকুলেট করতাম, টোটাল নাম্বার অফ কমপ্লিট ভিরিয়ন, total number of complete virion, total number of complete virion means virion that present both in both intracellular, সেলের ভেতরে কত অ্যামাউন্ট আছে, intracellular and free। যদি আমি টোটাল ক্যালকুলেশন করতাম তাহলে 10 মিনিটস এর পর থেকে তো নাম্বার বেড়ে যাওয়া উচিত ছিল, হ্যাঁ কি না? এর জন্য রেড কার্ডটা পেয়েছি। বলবে তো আমাকে এই জায়গাটা বুঝতে পারলে কিনা। যখন আমরা ফ্রি ক্যালকুলেট করছি অনলি, তার মানে হচ্ছে এত টাইম নেবে তারপর থেকে নাম্বার বাড়া শুরু করবে। যদি আমরা ফ্রি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ট্রাসেলুলার মানে সেলের ইনসাইডে, যেমন আমরা সেলকে বাস্ট করিয়ে নিজেরা বাস্ট করিয়ে চেক করেছি সেলের মধ্যে নাম্বার অফ ব্যাকটেরিওফেজে কাউন্ট, তখন আমাদের কি হবে? আফটার 10 মিনিটস এর পর থেকেই নাম্বার আসা শুরু হয়ে যাবে, ইয়েস অর নো কাউন্টিং এ। বলবে ওকে, সো এই হচ্ছে ব্যাপারটা। এবার আমরা যদি এক্লিপস ফেজের এখানে আমরা পেয়ে যাব ডিটারমিনেশন। কোন ফেজটা এক্লিপস হবে? কোন ফেজটা এক্লিপস হবে? এটা না, এক্লিপস ফেজ। আর পুরো কোনটা ল্যাটেন্ট পিরিয়ড কত অবধি ছিল? পুরোটা কি ছিল? ল্যাটেন্ট পিরিয়ড। তো দেখতে পাচ্ছ ল্যাটেন্ট পিরিয়ডের মধ্যে একটা টাইম এক্লিপস পিরিয়ড টাইম, যেখানে ব্যাকটেরিওফেজের এক্সিস্টেন্স পাওয়া যায় না ইন্ট্রাসেলুলারলি। ঠিক আছে, মনে হবে লস অফ ইনফেক্টিভিটি হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি না। ওয়ান স্টেপ গ্রোথ কার্ভ ডিটেইলে ডিসকাস করলাম, আনসার করবে, বুঝতে পেরেছো কি পারোনি? বুঝতে পেরেছি। ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু মানে কোশ্চেন আসছেই আসে রেগুলার বেসিসে, ইয়ার টু ইয়ার কোশ্চেন আসে এই ওয়ান স্টেপ গ্রোথ কার্ভ থেকে। ঠিক আছে, এই ফেজ গুলোর ডেফিনেশন, এই পিরিয়ড কি, এক্লিপস পিরিয়ড কি, সিগনিফিকেন্স কি, কেন এটা আসে, কেন ডাইলিউট করা হয়েছে, এই জায়গা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ব্যাকটেরিওফেজ লাইফ সাইকেল।
Bacteriophage life cycle. টু টাইপস অফ ব্যাকটেরিওফেজ আছে, একটা নাম হচ্ছে তোমার virulent আর একটা নাম হচ্ছে টেম্পারেট। Virulent bacteriophage and temperate bacteriophage. Virulent bacteriophage, also called lytic phase, or also called lytic phase, that means show lytic cycle only. Lytic cycle only. Temperate phase show lytic, and when they get the opportunity, show lysogenic. মানে এদের লাইসোজেনিকটা হচ্ছে ডিফল্ট, and also lytic. বোথ ফেজ মানে বোথ সাইকেল কে মেনটেন করতে পারে। এক্সাম্পল হচ্ছে T4 আর একটা হচ্ছে ল্যামডা। এই দুটোরই লাইফ সাইকেল পড়তে হবে, ঠিক আছে। T4 লাইফ সাইকেল আজকে আমরা স্টার্ট করব, আর ল্যামডা লাইফ সাইকেল তো ভেরি কমপ্লেক্স, যেদিনকে পড়তে আসবে সেদিনকে মাথা ঠান্ডা করে আসবে, কারণ বুঝতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, টোটাল মাথা চটকে যাবে পুরো। তো ল্যামডার মলিকিউলার সিস্টেমটা এতটাই কমপ্লেক্স, ঠিক আছে। T4 ইজিলি হয়ে যাবে, T4 আমরা আজকে স্টার্ট করছি। T4 লাইফ সাইকেল। T4 লাইফ সাইকেল কে আমরা টু জেনারেল পার্টে ডিভিশন করব। ওরকম না ক্লাস 11 12 এর মতো নতুন করে লেখা শুরু করব যে T4 ফার্স্টে এন্ট্রি নেয়, ওরকম নয়। এখানে ব্যাপারটাকে একটু মলিকিউলার রেসপেক্টে সাজাবো, ঠিক আছে, মানে একটু ডিটেলস এ ব্যাপারটাকে একটু সাজাবো। তো T4 লাইফ সাইকেল কে আমরা টু জেনারেল পার্টস এ ডিভিশন করতে পারি। ওয়ান ইজ কল আর্লি ইনফেকশন, আর্লি ইনফেকশন, and second one is called late infection. Second one is called late infection. ঠিক আছে। আর্লি ইনফেকশন আর লেট ইনফেকশন এর মধ্যে ডিফারেন্স কোথায়? আর্লি ইনফেকশন মানে হচ্ছে পিরিয়ড অফ এন্ট্রি অফ দ্য ডিএনএ, পিরিয়ড অফ এন্ট্রি অফ ডিএনএ to start its replication, to start replication. That time period is called early infection period in T4 life cycle. That means entry and production of DNA. So basic two simple step এ divide করতে পারি that total time event কে। Number one, attachment of the host cell, attachment and penetration, attachment and penetration, and number two, entry. Number two, entry. ঠিক আছে, তাহলে আর্লি ইনফেকশনের দুটো স্টেপ, একটা হচ্ছে অ্যাটাচমেন্ট স্টেপ এন্ড পেনিট্রেশন স্টেপ, এন্ড সেকেন্ড হচ্ছে এন্ট্রি স্টেপ। ফলোড বাই কি হবে? ডিএনএ রেপ্লিকেশন। আর ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে ওটা লেট ইনফেকশনে চলে যাবে, মানে স্টার্টিং অফ ডিএনএ রেপ্লিকেশনের আগে অবধি আর্লি ইনফেকশন থাকে। Late infection is the period from start of replication to the final step of lysing. And release stage.
রেপ্লিকেশন স্টার্ট হবে, রেপ্লিকেশন কমপ্লিট হবে, নিউ ফেজ পার্টিকেলস জেনারেট করবে, লাইভ করবে, রিলিজ হবে, টোটালটা হচ্ছে লেট ইনফেকশনের মধ্যে পড়ে। এন্ড টোটাল টাইম পিরিয়ড কে আমরা ডিভাইড করব টু ক্রিটিক্যাল স্টেপে। নাম্বার ওয়ান সিনথেসিস, এখানে হবে 3 সিনথেসিস, আর নাম্বার 4 রেপ্লিকেশন। and new phage production. বলো, ঠিক আছে? আর্লি ইনফেকশনটা আজকে দেখবো, লেট ইনফেকশনটা নেক্সট ক্লাসে পড়বো। যদি টাইম থাকে ল্যামডা ধরবো, আর না হলে ল্যামডার জন্য স্পেসিফিক্যালি একটা ক্লাস রাখবো। তো আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন আর এন্ট্রি, আর্লি ইনফেকশন। Attachment and penetration. Attachment and penetration. Attachment mainly occur কোথায় হয়? LPS layer bacterial cell এ। LPS in outer membrane of present in the outer membrane in E. coli, ঠিক আছে? and attachment begin করায় হচ্ছে, আমরা তো স্ট্রাকচার দেখে এসেছিলাম পুরো ব্যাকটেরিওফেজে, বিগিন করায় হচ্ছে LTF, লং টেল ফাইবার্স, লং টেল ফাইবার্স, ঠিক আছে? দেন স্লোলি চেঞ্জেস শুরু হয়, ঠিক আছে? LTF ফার্স্টে বাইন্ড করে, LTF বাইন্ড করার পর as more LTF are bind contact, as more LTF contact with the outer membrane, then STF extend outward. STF short tail fiber, দেখবে ডায়াগ্রামে ছিল, extend downwards and interact with the receptor. Interact with the receptor. যখন STF attachment করলো রিসেপ্টরের সাথে, that attachment is irreversible and commitment to entry, committed to entry. কেসটা বুঝতে পেরেছো? তার মানে ফার্স্টে ও সার্চিং করে, ফার্স্টে LTF দিয়ে ও সার্চিং করে অ্যাকচুয়াল এরিয়া, রিজিয়ন ওয়্যার টু বাইন্ড, ঠিক আছে? তো LTF দিয়ে ফার্স্টে সার্চ করা, মানে সার্চিং চলে। আফটার সার্চিং যখন মোর এন্ড মোর LTF বাইন্ড করা শুরু করে দেয়, দ্যাট মিন্স ওটা হচ্ছে অ্যাকচুয়াল জোন টু বাইন্ড এন্ড পেনিট্রেট, ওখানে রিসেপ্টরটা আছে। যখন মোর LTF বাইন্ড করলো, LTF তো অনেকগুলো ছিল, দেখতে পেয়েছিল স্ট্রাকচার, LTF বাইন্ড করা স্টার্ট করলো, দেন STF ও বাইন্ড করা স্টার্ট করবে, এন্ড STF যখন ডাউনওয়ার্ডস দিকে বাইন্ড করবে রিসেপ্টরের সাথে, কমিটেড স্টেপ, মানে ওখানেই আর ওখান থেকে প্রোগ্রেস করবে না, স্ক্যানিং করবে না, ওখানে স্টপ, ওখানে এবার পেনিট্রেশন শুরু হবে। বোঝা গেল? তাহলে নেক্সট স্টেপ দেখো কি চেঞ্জেস হবে। বেস প্লেট সেটেল ডাউন, base plate settle down,
settles, tail sheath contract, এবার কন্ট্রাকশন স্টার্ট হবে, T4 কিন্তু কন্ট্রাক্ট করতে পারে টেলকে, tail sheath contracts and push the central tube through the outer membrane. Push the central tube, যেটা হেডের নিচে নেকের রিজিয়নটা, সেন্ট্রাল টিউব টু দি আউটার মেমব্রেন। এত অবধি দেখো ঢুকছে কিনা মাথায়। স্লোলি কি ডেভেলপমেন্ট হচ্ছে, ফার্স্টে এলটিএফ দিয়ে সার্চ করছে এরিয়া, আফটার গেটিং দ্য এক্সাক্ট এরিয়া more and more LTF is bind, STF bind with the receptor, then তোমার base plate settle down, সেন্ট্রাল টিউব কন্ট্রাক্ট করছে, সেন্ট্রাল টিউব এখন আউটার মেমব্রেনের কাছে চলে এসেছে। এত অবধি পুরো ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার কি করবে ও এই মুহূর্তে, কি করবে এই টাইমে, কি করবে, ডিএনএ কে পেনিট্রেট করাতে হবে, মানে ডিএনএ কে এন্টার করাতে হবে। ডিএনএ কে এন্ট্রি করাতে গেলে ওকে দুটো লেয়ার ক্রস করতে হবে, একটা হচ্ছে মেমব্রেন লেয়ার, একটা হচ্ছে সেল ওয়াল লেয়ার, হ্যাঁ কি না? একটা হচ্ছে মেমব্রেন লেয়ার আর একটা হচ্ছে সেল ওয়াল লেয়ার, দুটো লেয়ারকে ক্রস করে তবে তো সাইটোপ্লাজমে যাবে, সাইটোসলে যাবে। ঠিক আছে, তো এই জন্য ও স্টার্ট করে দেন রিলিজ GP5। এখান থেকে কোশ্চেন তোলে, রিলিজ করে হচ্ছে GP5, গ্লাইকোপ্রোটিন 5 হচ্ছে তোমার মলিকুলার ওয়েট কিলোডালটন, GP5 রিলিজ। GP5 এর লাইসোজাইম লাইক অ্যাক্টিভিটি আছে, লাইসোজাইম অ্যাক্টিভিটি, and lysozyme activity means সেল ওয়াল কে ড্যামেজ করবে, আমরা জানি। তাহলে ইকোলাই সেলের আউটার মেমব্রেন অবধি সেন্ট্রাল টিউবের কন্ট্রাকশনে চলে এসেছে, আউটার মেমব্রেন ব্যারিয়ারকে প্রসিড করে গেছে, বাট নেক্সট লেয়ার ছিল হচ্ছে সেল ওয়াল, সেল ওয়ালকে ড্যামেজ করার জন্য রিলিজ করলো GP5। ঠিক আছে, এর পরের লেয়ারটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এখানে রিলিজ করবে আনাদার প্রোটিন কল GP29, GP29 রিলিজ, and this GP29 form transmembrane channel, for transmembrane channel, transmembrane channel মানে একটা চ্যানেল প্রোটিন, চ্যানেল প্রোটিনের থ্রুতে ডিএনএটাকে পাস করাবে। This channel, through this channel protein, DNA is injected. DNA is injected. দুটো প্রোটিন ইম্পর্টেন্ট, GP5, GP29 in T4 bacteriophage life cycle. One has lysozyme activity, other is transmembrane channel through which DNA can pass. স্যার ভাইরাসও প্রোটিন তৈরি করতে পারে? ও নিয়ে আসে প্রোটিনটাকে, ওর বেস প্লেটে আটকানো থাকে দুটো প্রোটিন। আমরা বলেছিলাম মানে না ও কিছু যখন এনজাইম কিছু hostel- প্রোটিনকে হ্যাঁ হোস্টেল থেকে নিয়ে আসে, মানে ও যখন রিলিজ হয়েছিল তখন হোস্টেল থেকে ক্যারি করে, মানে হোস্টেলের প্রোটিনটা বানিয়ে ক্যারি করে নিয়ে গেছে। তো এরকম তো বলেছিলাম না তোমার HIV এর মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকে, এনজাইম কিছু রাখে ওরা, যেমন এখানে রাখছে। আর ওই অ্যাটাচমেন্টের পরই ওরা মানে ওটাকে ইউজ করে, এমনি ভুলভাল কোনো সময় ইউজ করে ফেলে না? না, কারণ বেস প্লেট যদি সেটেল ডাউন না হয়, এখানে কেসটা বুঝতে হবে এই দুটো প্রোটিন কোথায় থাকে, কোথায় লিখেছি বেস প্লেটে। বেস প্লেট মানে হচ্ছে এই যে এরিয়াটা যেখানে STF থাকে,
এখান থেকে এলটিএফ তৈরি হয়। এ যখন সেটেল ডাউন না করবে মেমব্রেন লেয়ারের সাথে, ততক্ষণ অবধি জিপি5 জিপি29 অ্যাক্টিভেট হবে। জিপি5 কি করবে, লাইসোজাইম অ্যাক্টিভিটি করে সেল ওয়ালকে ডিসইন্টিগ্রেট করবে, and through which জিপি29 মুভ, and জিপি29 সেল মেমব্রেনে গিয়ে একটা চ্যানেল তৈরি করবে। ওটা চ্যানেল প্রোটিন, ট্রান্সমেমব্রেনে বাইন্ড করে চ্যানেল তৈরি করবে। And now DNA can pass easily through this channel protein and inside মানে enter inside the host cell. তো আর্লি ইনফেকশনে দুটো পয়েন্টে একসাথে বলে দিয়েছি, অ্যাটাচমেন্ট কিভাবে করে, আউটার মেমব্রেনে অ্যাটাচমেন্ট করে, এলপিএস লেয়ারের সাথে অ্যাটাচমেন্ট করে, and attachment process এ LTF, STF এরা ইম্পর্টেন্ট, মেনলি STF, কারণ STF যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, এটাই হচ্ছে কমিটেড স্টেপ। দেন তোমার পেনিট্রেশন প্রসেস চালু হবে, বেস প্লেট সেটেল হবে, টেল শিট কন্ট্রাক্ট হবে, সেন্ট্রাল টিউব আউটার মেমব্রেনকে পুশ করে এন্টার করবে, তার সাথে সাথে জিপি5 আর জিপি29 দুটো প্রোটিনের কাজ শুরু হবে, অ্যান্ড ডিএনএ এন্টার করবে। নেক্সট ক্লাসে আমরা দেখব লেট ইনফেকশন সিনথেসিস ফেজ, ইম্পর্টেন্ট ফেজ, অনেক জায়গায় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট লেট ফেজ যেটা আছে সিনথেটিক ফেজ, সিনথেসিস ফেজ। তো নেক্সট ক্লাসে ওটা দেখবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো এন্ড করলাম।